আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আপলোড করতে অনেকখানি লেট করে ফেলছি, প্রায় 1.5 মাসের উপরে হয়েছে মনে হয় আমি লেট করে ফেলছি। আমি তো আসলে উমরা করে আসার পর বেশ কয়েকদিন গ্যাপ নেওয়ার পর হচ্ছে আমি ভিডিও স্টার্ট করছি। বেসিক্যালি আমার মন মানসিকতা ওরকমভাবে ফিট ছিল না যে এই ভিডিওটা আপলোড করব। উমরার অনেকগুলো ভিডিও আমি আপলোড করছিলাম, বাট আমার লাস্ট এই ভিডিওটাই ছিল যেটা আপলোড করার দরকার ছিল খুব। এডিট হাফ করে হচ্ছে আমি রেখে দিছি, আমি আবার এডিট করতে বসলাম। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের ফ্লাইট ছিল হচ্ছে মদিনা থেকে দুবাই থেকে ঢাকা, আর আমাদের এয়ারলাইন্স ছিল এমিরেটস এয়ারলাইন্স, যেটা অলওয়েজ সবসময় আমাদের সবচেয়ে ফেভারিট একটা বিমান সংস্থা ছিল। বাট মানে এই ফ্লাইটের পর থেকে আমরা এমিরেটসে আর ট্রাভেল করব না, এটা একদম 100% শিওরিটি দিয়ে বলতেছি। বিকজ আমার বাবা, আমার মা, আমার ভাই ওরা বেশ কয়েকবার দেশের বাইরে গেছে, এবং বেশ কয়েকবারই হচ্ছে যতবারই গেছে দেশের বাইরে এমিরেটসেই গেছে। বাট আমি যে সময় গেছিলাম সে সময় গেছি বাংলাদেশ এয়ারলাইন্সে, এবং এটা আমার ফার্স্ট এমিরেটসের ভ্রমণ ছিল, এবং এটাই আমার লাস্ট এমিরেটসের ভ্রমণ। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি অন্য কোনো এয়ারলাইন্সে যাব, বাট এমিরেটসে না। কারণটা আমি আজকে আপনাদের সাথে সবকিছু খুলে বলবো। তাদের কোয়ালিটি এবং সার্ভিস এতটা ডাউন হয়েছে এবং এতটা খারাপ হয়েছে, যাদের কাছ থেকে শুনতেছি অনেকেই, যখন আমি আমার এক্সপিরিয়েন্সটা আমার অন্যান্য অনেক আত্মীয়দের সাথে শেয়ার করলাম, তাদের সেম একটা কথা যে এমিরেটসের কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে। তারা যেই পরিমাণে মার্কেটটাকে উঠায় ধরছিল কিংবা যেইভাবে মার্কেটিংটা করছিল, ওইভাবে আসলে তাদের ওই এক্সপো 2020 পর্যন্তই ছিল, এরপরে আর ছিল না। বিকজ করোনার পর পরিস্থিতিটা এত খারাপ হয়ে গেছে, ওদের মানে এয়ার হোস্টেসের বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের প্রথম যে ফ্লাইটটা ছিল সেটা ছিল ঢাকা থেকে দুবাই থেকে জেদ্দা পর্যন্ত, এবং জেদ্দা থেকে আমরা কারে করে মক্কাতে গেছি। আবার ওখান থেকে ব্যাক করতেছি হচ্ছে আপনার মদিনা থেকে দুবাই থেকে ঢাকা। তো ঢাকা থেকে যখন আমরা যেদিন যাই, দুবাইয়ের যে ফ্লাইটটা ছিল ওইটার বিহেভিয়ারটা মোটামুটি ছিল, খুব যে আহামরি ভালো ছিল তা কিন্তু না। ওই সময় যে বেবি মিলটা দিছিল বাচ্চাদের খাওয়ানোর জন্য, যে ফুডটা, সেই ফুডটা মানে আমি জাস্ট খোলার সাথে সাথে এত বাজে একটা স্মেল ছিল। মানে খাবারটা যে বাসি তা না, বাট ওই রাইসটা মুখে দেওয়া যাচ্ছিল না, কেন জানি খুব পচা একটা গন্ধ বলতেছিল। আমি যদি স্পষ্ট মানে ক্লিয়ার করে আপনাদেরকে ইন্ডিকেট করে গন্ধটার কথা বলি, তাহলে সেটা ছিল ঘরে অনেক সময় কি বলে ইঁদুর অনেক জায়গায় থাকে না, থাকলে যে একটা বাজে স্মেল বলে, কিংবা তেলাপোকার যেরকম একটা স্মেল বলে, রাইসটা থেকে আমি ঠিক সেরকম স্মেলটা পাচ্ছিলাম, বেবি ফুড। তো আমার পাশে যিনি ছিলেন উনি হচ্ছে আমেরিকার একজন আন্টি, উনি আমেরিকা থেকে বাংলাদেশে আসছিলেন। উনি জাস্ট আমাকে বলছে ওইটা খেতে পারবে না, তুমি একটা কাজ করো, ও যেহেতু খেতে চাচ্ছে না, তুমি অন্যান্য যে আইটেমগুলো ছিল ওগুলো ট্রাই করো। আমার মেয়ে তো ওইটার গন্ধ শোনার পর সে আর ওটা খায়ই নাই, কেকটাও সে খায় নাই। তো বেবি ফুড তারা যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেয় কিংবা অ্যাডভার্টাইজ দেয়, যেমন আমাদের তো কেউ বেবি হিসেবে যায় নাই, আমাদের আজরানি হচ্ছে ফার্স্ট বেবি। সো আমি আমার কাজিন যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করছিলাম, তারা বলছে যে মোটামুটি ফুড কোয়ালিটি বেটার, বাট তুমি বাসা থেকে কিছু ক্যারি করে নিতে পারো, এটা তোমার জন্য সবচেয়ে বেটার হয়। তো আমি এয়ারপোর্ট থেকে যখন নুডলস ক্যারি করে নিয়েছিলাম, যেন ও নুডলস ছাড়া কিংবা পাস্তা ছাড়া সেরকম কোনো কিছু খায় না, তো আমি যখন পাস্তা নেই তখন ওরা বলছিল যে এইটা হচ্ছে আপনার অ্যালাউ না। তো পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু কাঁটা চামচ ছিল, তো আমি ওখানে ওকে খাওয়াটাওয়ায় কমপ্লিট করে আমি ডাস্টবিনে ফেলে দিছি। তো যাওয়ার পর ভাবলাম যে ঠিক আছে, বিমান থেকেই যেহেতু খাবার দিবে, প্রোভাইড করবে, সমস্যা নেই। বাট ওই টাইমে খাবারটা খাইতে পারে নাই আমার বাচ্চা। সো ও ক্ষুধার্ত হিসেবে পুরা মদিনার যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করছি, সবাই পুরা পাগলের মতন খাওয়া দাওয়া করছি, বিকজ কারো খাবারই আমার কাছে এরকম ভালো লাগে নাই। এবং আমি যে চিকেন দিয়ে যে রাইসটা ছিল সেটা নিলাম, ওইটা তো আমার সমস্যা ছিল, ওইটা আমি খেতে পারিনি। যাই হোক, এবার আসি এই ফ্লাইটের কথায়। আর ওদের যে অ্যাটেন্ডেন্সের বিহেভিয়ার, সেটা আমি একদমই বলবো না যে আমার ফ্লাইটে ভালো পড়ছে। ঢাকা থেকে দুবাই পর্যন্ত যাওয়াও ছিল, বাট দুবাই থেকে জেদ্দা পর্যন্ত বিহেভিয়ার খুবই খারাপ ছিল, ওরকম ভালো ছিল না খাবার সার্ভ করা থেকে। কারণ আমি কিন্তু এয়ার বাসে গেছি, আমি কিন্তু বোয়িংয়ে যাই নাই। মানে দুবাই থেকে যেটা জেদ্দা পর্যন্ত গেছে সেটা কিন্তু আমার এয়ার বাস ছিল, বোয়িং ছিল না। সুতরাং সেই জায়গায় তাদের এয়ার হোস্টেসদের ব্যবহার আরও ভালো হওয়ার কথা ছিল, বাট ওরকমটা আমি পাইনি। যাই হোক, এখন আমার যে ফ্লাইটটা সেটা হচ্ছে
মদিনা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে। অলরেডি সূর্য উঠতেছে এবং এটা একদম ভোরবেলার একটা সিনারি আপনারা দেখতেছেন, বিমান থেকে উপভোগ করতেছি। যাই হোক, আমাদের খাবার তখন দিয়েছিল একটা চিজ অমলেট, বন ছিল, প্লাস হচ্ছে ওদের যে সাধারণ যে বিস্কুটটা থাকে সবসময় যেটা দেয় সেটা, পানি, কেক, এগুলাই ছিল মেনলি সকালবেলার খাবার। তো ওখানে আমাদের 2 ঘন্টার মতন টাইম ছিল। 2 ঘন্টা পর আমরা দুবাইতে এসে পৌঁছাই। বাচ্চার সিট বেল্ট নিয়ে এরা এই পরিমাণে ঝামেলা করে, মানে একে তো ঘুম ঘুম চোখে, তার মধ্যে আমার বাচ্চাটার 3 বছর 3 মাসের মতন ছিল, ও সিটে বসতে চাচ্ছিল না। ওকে আমার সাথে সিট বেল্ট ক্যারি করার জন্য সিট বেল্ট আমি দিতে বলছি, কারণ আমি যাওয়ার সময় কিন্তু আমাকে সিট বেল্ট দিয়ে দিছে, প্রোভাইড করছে, যেহেতু ও সিটে বসতেছে না, আপনি আলাদা সিট বেল্ট নেন, ওকে বেঁধে নিয়ে বসতে পারবেন। আমি যখন তাদের কাছে চাইলাম, তাদের এয়ার হোস্টেসের বিহেভিয়ার লাইক আমি আমার সুপারভাইজারকে ডাক দিচ্ছি, সে এটা এসে দেখবে, হ্যান করবে, ত্যান করবে। তার সুপারভাইজার আসার পরে তাকে যখন বুঝায় বলা হলো, দেন সে আমাকে এয়ার বেল্টটা এক্সট্রাভাবে দিচ্ছে। মেইনলি যারা বাচ্চা বসবে না কিংবা বসতে চায় না, ছোট বাচ্চা, তাদেরকে আপনি চাইলে সিট বেল্ট দিয়ে বেঁধে রাখতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নাই। বাট ওই এয়ার হোস্টেসের বিহেভিয়ার এত ভয়ঙ্কর ছিল বলার বাহিরে। ওইখান থেকে ট্রমার মতন ছিলাম আমরা। আর যেহেতু সকালবেলা, তার মধ্যে আজরানের জ্বর ছিল, আমারও হালকা হালকা জ্বর ছিল, যেহেতু আমরা সৌদি থেকে বাংলাদেশে ব্যাক করতেছি। মদিনাতে প্রচুর ঠান্ডা ছিল, আমার মেয়ের তখন 100 to 101 এরকম টাইপের জ্বর, ওর শরীর পুরো পুড়ে যাচ্ছে। তার মধ্যে তাদের বিহেভিয়ার হচ্ছে এরকম, এখন আমরাও মোটামুটি টায়ার্ড এবং অসুস্থ। এরপর আসা যাক দুবাই থেকে ঢাকার যে ফ্লাইটটা। তো বেসিক্যালি ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে ঢাকার ফ্লাইটটা এতটা ভালো পড়ে না, এইটা একটা স্বাভাবিক কথা শুরু থেকেই, যে আমাদের দেশের সাইডে যে ফ্লাইটগুলো আসে ওগুলো ভালো হয় না। আমরা ওভাবেই প্রিপারেশন ছিলাম যে হ্যাঁ সেটা সেম এরকম হবে। আমাদের হ্যান্ড লাগেজ ছিল 7 কেজির মতন করে, যেহেতু আমরা 6 জন পার্সন, সবারই 7 কেজি 7 কেজি ব্যাগ ছিল। আমাদের 7 কেজি ব্যাগের মধ্যে কিন্তু 7 কেজি মালামাল ছিল না, অনেক কম ছিল, মানে 2 কেজিও ছিল কিনা সন্দেহ আছে। কয়েকটা ব্যাগ আমাদের একদম খালি ছিল। আর আমার ব্যাগটাতে ধরেন 4.5 কেজি কিংবা 5 কেজির মতন মাল ছিল, বিকজ আমার বাচ্চা ছিল। আর আমি যেহেতু একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে যাওয়ার সময়, সো আমি খাবার ক্যারি করছি আজরানের জন্য। আজরানের যেহেতু জ্বর, আজরানের ওষুধ ছিল, খাবার ছিল, ডায়াপার ছিল। আমি কিন্তু বুঝতে পারি নাই যে ওরা আমার কাছ থেকে লাকেজটা নিয়ে রেখে দিবে। আমাকে বলছে যে জাস্ট 1 লাইন দিচ্ছি, এবং ঢোকার সময় বলতেছে আপনার লাকেজ আমরা রেখে দিব, ওই লাকেজটা নেওয়া যাবে না। আর এতটা শরীর খারাপ, আমি জাস্ট ওর জন্য একটু খাবার নিতে পারছি, কারণ আমার মনে হচ্ছিল যে আমার মেয়ের জ্বর, আমারও জ্বর, ওকে একটু খাওয়ানো উচিত। জাস্ট এই খাওয়ার চিন্তা থেকে আমি জাস্ট খাবার নিছি, না আমি ওর ডায়াপার নিতে পারছি, না আমি ওর ওষুধ নিতে পারছি, কোনো কিছু নিতে পারিনি। এবং ওদের কথাটা একদম স্পষ্ট ক্লিয়ার ছিল না যে আপনি এই লাগেজ নিতে পারবেন না, আপনি আপনার লাগেজের যদি কোনো দরকারি জিনিস থাকে সেই জিনিসটা নিয়ে যান। পরে একজন বাঙালি ছিল ওখানে অ্যাটেন্ডেন্স, সে আমাকে বললো যে আপনি যদি কোনো দরকারি জিনিস থাকে আপনি নেন। সেম টু সেম আমার সাথে আমেরিকা থেকে বাংলাদেশে যাচ্ছে আরেকজন আঙ্কেল, উনি হার্টের পেশেন্ট ছিলেন, ওনার সমস্ত ওষুধ সহ লাগেজ নিয়ে গেছে। ওনার 2 কেজিও হবে না ব্যাগটা, একটা হ্যান্ড ব্যাগ জাস্ট। এইটা এমিরেটসের খুবই খারাপ একটা জিনিস। অথচ আমার সাথে বড় বড় লাগেজ নিয়ে ঢুকতেছে, তাদেরকে নিয়ে ঢুকতে দিছে। তারা কিন্তু বড় বড় লাগেজগুলো সব নিছে, এবং সেই লাগেজগুলো তারা ক্যারি পর্যন্ত করতেছে। তাদেরকে দিল, আমার একটা বাচ্চা অসুস্থ, আমি রিকোয়েস্ট করলাম, আমাকে দিল না। যাই হোক, ঢোকার সময় অনেক ঝামেলা হয়েছে, বোর্ডিং পাসের সময় খুবই ঝামেলা, এটা নিয়ে আমি খুব বার্গেনিং করলাম। অ্যান্ড দেন যাওয়ার পর তো ওদের যে এয়ার হোস্টেস ছিল, একজন বাঙালি এয়ার হোস্টেস ছিল এবং আরেকজন ব্রিটিশ এয়ার হোস্টেস ছিল। বাঙালি এয়ার হোস্টেসটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল, সে আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। এবং আমার ঢোকার সময় আমি সব কিছু, এই ট্রমার ভিতরে গিয়ে আমি ভুলে গেছি যে আমি আমার বোর্ডিং পাস কিংবা কিছু নিই নাই। তো পরবর্তীতে আমার হাজব্যান্ড এসে আমাকে আবার নেয়। ওখানে যাওয়ার পর দেখা গেছে আজরানের জ্বর অনেক বাড়ছে, বিমানে প্রচুর জ্বর আমার মেয়ের বাড়ছে। আমি ওদেরকে ইনফর্ম করি যে আমার বাচ্চা অসুস্থ, যেহেতু আমার লাগেজটা নিচে, দেখেন তখনও বিমান ছাড়ে নাই যে আমাকে দেওয়া যাবে কিনা জাস্ট ওষুধটা। তো তারা বলছে যে এটা অ্যালাউ না, কোনোভাবেই সম্ভব না। আমি এবং আমার পাশে যে ভদ্রলোক, যিনি হচ্ছেন আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন, ওনারও সেম অসুবিধা, উনিও পারে নাই ওনার ওষুধের ব্যাগ নিতে, আমিও পারিনি আমার বাচ্চার সবাই ওষুধের ব্যাগ নিতে। ওরা আমাকে একটা ডায়াপার দিচ্ছে, আমার কাছে স্টিল নাও ডায়াপারটা আছে, যেটা আমার মেয়ের সাইজের না। অ্যান্ড সেই ডায়াপার মানে একবার মানে হিসু করলেই সেই ডায়াপারের কোয়ালিটি শেষ, এরকম একটা ডায়াপার ওরা আমাকে দিছে। তো আমি এই অসুস্থ মেয়ে নিয়ে পুরা দুবাই থেকে ঢাকা পর্যন্ত এসে পৌঁছাই, এবং আমার সমস্ত লাগেজটা আমি একসাথে রিসিভ করি, মানে অনেকক্ষণ পর আমি আমার লাগেজ
রিসিভ করি, আমার মেয়েকে আমি ক্লিন করাই, ওষুধ খাওয়াই, অ্যান্ড দেন ওকে ঠিকঠাক করি। মানে এই জিনিসটা আমার কাছে খুবই খুবই বাজে লাগছে। সো এমিরেটসে যারা নেক্সট টাইম চিন্তা করতেছেন যে এমিরেটসে যাবেন, দয়া করে এমিরেটসে কেউ যাবেন না, এটা আমার মত, বাকিটা আপনাদের ইচ্ছা। কারণ এমিরেটসের সেই সুযোগ সুবিধা এখন আর নাই। অথচ আমার বাবা দীর্ঘ অনেক বছর ধরে উনি জার্নি করে এমিরেটসের, উনি কিন্তু আমাদেরকে বলছে যে এমিরেটসেই নিব, এমিরেটসেই ভালো হবে। সো ওনার কথা অনুযায়ী কিন্তু আমরা এমিরেটসে টিকিট কাটছি এতগুলো টাকা দিয়ে, কারণ ওই টাইমটাতে টিকিটের প্রচুর দাম ছিল, হিউজ একটা দাম ছিল। বাট আমি একটা জার্নি করব, এত বড় একটা জার্নি, এক দেশ থেকে আরেক দেশে যাব, আমি যদি অসুস্থ হয়ে যাই আমার জার্নির সময়, কিংবা আমার জার্নিটা যদি আরামদায়ক না হয়, কিংবা ধরেন কোনো একটা ভদ্রলোক সে দেশের বাইরে প্রথমবার যাচ্ছে, তার সাথে যদি এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হয়, তাহলে তো কিছু বলার নেই। যাই হোক, এই জিনিসগুলো ওদের আরও উচিত ঠিক করার। আর এয়ার হোস্টেস ওরা কীভাবে নিয়োগ করে কিংবা কী করে কে জানে, এয়ার হোস্টেসদের বিহেভিয়ারটা হওয়া উচিত আরও কোমল, আরও ভালো। বিকজ এয়ার হোস্টেস আগে যারা ছিলেন, কিংবা আমার বাবা আমার ভাই যারা যাওয়া আসা করছেন, তাদের কাছ থেকে আমি সবসময় গুড রিভিউ পাইছিলাম, কখনো কোনোদিন খারাপ রিভিউ পাইনি। বাই দ্য ওয়ে, এবার জানি না কেন এরকম হয়েছে, আর এটা আসলেই ঠিক করা উচিত। যাই হোক, দুবাই শহর থেকে দুবাইয়ের আকাশটা দেখতেছি। দুবাই থেকে অলরেডি আমাদের বিমান ছেড়ে দিচ্ছে। দুবাইতে আমাদের ট্রানজিট ছিল মাত্র 2 ঘন্টার মতন, বাট 2 ঘন্টা আমরা পাইনি, আধা ঘন্টার মতন পাইছি, কারণ আমাদের বিমান যাইতে যেতে অনেক লেট করছে। আর দুবাই এয়ারপোর্ট তো বিশাল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে যাইতেই মানে কি একটা অবস্থা। আর খিদা কাকে বলে, ওইটা আমরা ওইখানে টের পাইছি। বিকজ আমরা দুবাই এয়ারপোর্টে নেমে ভাবছি যে কিছুটা হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, বাট ওদের খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করতে গেলে আমার বিমান ছেড়ে দিবে। সো বিমানে আর যাওয়া লাগবে না আমার। তো এই কারণে হচ্ছে আমরা আর দুবাই এয়ারপোর্টে খাওয়া দাওয়া করি নাই। আর ওই টাইমে সবাই এত অসুস্থ ছিলাম, ক্লান্ত ছিলাম, যেহেতু সারা রাত ঘুম মিস গেছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি হজ কিংবা উমরা করেন, হজ কিংবা উমরা করতে গেলে মাস্ট বি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে রাতের বেলা ফ্লাইটটা নেবেন না। কারণ ওই টাইমটা আসলে আপনার শরীরটা অনেক টায়ার্ড থাকে। আর এত বড় একটা লং জার্নি, এত বড় একটা লং প্রসেস করার পর আপনার ওই রকম মানসিক শক্তি কিংবা সেই রকম মানসিক স্টেমিনা থাকবে না আসলে সব কিছু উপভোগ করার মতন। বিকজ এই টাইমটা তো আসার সময় তো দেখা যায় অনেক ঝুঁকি ঝামেলা, ব্যাগ খোঁজা থেকে শুরু করে অনেক কিছুই থাকে। বাট আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে ওই সময়টাতে হচ্ছে আপনার জন্য অনেকখানি কষ্ট হয়ে যাবে। যাই হোক, দুবাইয়ের আকাশ দেখতেছি, খুব ভালো লাগতেছে দুবাই শহরটা দেখতে। দুবাই আসলে রাত্রেবেলা আমরা যাওয়ার সময় আসলে আমাদের রাত্রেবেলা ফ্লাইট ছিল, সকালবেলা গিয়ে হচ্ছে আমরা মক্কায় পৌঁছাই। আর এখন হচ্ছে একদম ভোরবেলা, মেবি 8টা, সাড়ে 8টা কিংবা 9টার মতন বাজে যখন আমরা উঠি, কিংবা ধরুন 10টার মতন বাজে, এই টাইমটা ছিল। তো খুব সুন্দর লাগতেছিল দুবাই শহরটা দেখতে, যতটুকু দেখা যাচ্ছিল খুবই ভালো লাগতেছিল, এনজয় করতেছিলাম। আর সবচেয়ে বেশি মজা পাইছি হচ্ছে আমি সেটা হচ্ছে দুবাইতে খুব ব্যস্ততম একটা বিমানবন্দর, একটার পর একটা বিমান উঠানামা করতেছে, এবং আমার সাথেই হচ্ছে মানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আগের এই ভিডিওগুলোর শর্টগুলোর আগে যে একটার পর একটা বিমান উঠানামা করতেছে, একসাথে সবগুলো বিমান উঠতেছে। এই জিনিসটা খুব ভালো লাগতেছে। আর আলো, মেঘ, আকাশ, এই জিনিসগুলা খুব বেশি পছন্দ করি আমি। সো আমার কাছে এই জিনিসটাও খুব বেশি দারুণ লাগছিল। যাই হোক, আমাদের খাবার দিয়ে দিছে, এটা হচ্ছে বাচ্চার খাবার, মানে কিডস মিল সেটা। এইটাও সেরকম ভালো লাগে নাই। নাগেটসটা আজরানকে একটুখানি খাওয়ানো গেছে, আজরান কিচ্ছু খায় নাই জ্বরে, এটা আমারই খাওয়া লাগছে, বাট আমার কাছে একদম ফালতু লাগছে। আজরান জাস্ট জুসটা খাইছে। যাই হোক, এখন তোমাদেরকে দুইটা এয়ার হোস্টেস দেখাচ্ছি। দুইজনের বিহেভিয়ার আমার কাছে জাস্ট ভালো লাগছে, ভালো মানে অনেক ভালো লাগছে। যাওয়ার সময় এয়ার হোস্টেস আমরা খুব বেশি একটা ভালো বিহেভিয়ার পাইনি, আসার সময় দুজনই খুব হেল্পফুল ছিল এবং তারা খুব সুন্দর করে কথা শুনছে। একজন বাংলাদেশি ছিল, ওই যে সাইডে যিনি, উনি হচ্ছে বাংলাদেশি, আর এই সাইডে যিনি উনি মনে হয় ব্রিটিশ। আর এই যে ওনার কথা বলছি, উনি বাংলাদেশি একজন এয়ার হোস্টেস ছিলেন। খুবই ভালো ব্যবহার ছিল ওদের দুজনের। এইটাই হচ্ছে যে জার্নির মধ্যে স্যাটিসফ্যাকশন যদি বলো, এদের দুজনের বিহেভিয়ার খুবই আমার কাছে ভালো লাগছে। আর আজরানের খাবারের মধ্যে সুন্দর করে লিখে দিছে আজরান খাতুন মারিয়াম বেবি মিল। এইটা না খুব আমার কাছে ইউনিক লাগছে। জানি না, এটা এক একজনের কাছে এক এক রকম লাগতেই পারে। আর
ওনাদের ভিডিও করতেছি এই কারণে, কারণ ওনাদের বিহেভিয়ারটার জন্য হচ্ছে আমাদের পুরো ফুল জার্নিটা যেটা খুব খারাপ যাচ্ছিল সেটা মোটামুটি ভালোই গিয়েছে। এখানে একটা সালাদ দিছে, এখানে একটা চিজ কেক দিছে, লাইক কেকটা কী টাইপের ফালুদার মতন ছিল, মানে পুরোপুরি কেক না এরকম একটা ফালুদার মতন ছিল। আর আমি এবার একটু চালাকি করছি, যাওয়ার সময় আমি চিকেনটা নিয়েছিলাম, চিকেনটা একদম মুখে দিতে পারিনি, আমার জাস্ট অশান্তি লাগছে চিকেনটা খাওয়ার পর। তো এখন আমি নিয়েছি হচ্ছে যেটা মিট ছিল, খাসির মাংসের যেটা ছিল আইটেম সেটা নিছি। ওর বাবা নিছে চিকেনটা, ওর বাবা চিকেনটা খাওয়ার পর বলতেছে যে না এটা ভালো করে নেই। গতবার ওর বাবা নিয়েছিল হচ্ছে আইটেম খাসিরটা নিয়েছিল, আর আমি নিয়েছিলাম চিকেন। তো এবার আমরা একটুখানি এক্সচেঞ্জ করে নিয়েছি। কেক টেক মোটামুটি ভালোই ছিল, টুকটাক হালকা পাতলা করে একটুখানি খাওয়া দাওয়া করতেছিলাম, বিকজ জ্বর আসি এরকম অবস্থা। তো আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমরা অলরেডি ঢাকার উদ্দেশ্যে চলে আসছি, ঢাকাতে অলরেডি ল্যান্ড করে ফেলছি আমরা। তো আলহামদুলিল্লাহ যাত্রাটা আমাদের খুব কঠিন অবস্থা দিয়ে শুরু হইলো, আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থাতে আমরা বাংলাদেশে ল্যান্ড করছি। আর ওই সময় শীতকাল ছিল, প্রচুর পরিমাণে কুয়াশা ছিল এবং মাঝ আকাশে বেশ কয়েকবার এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিলাম আমরা হালকা পাতলা, কিন্তু বড় বিমান হওয়াতে খুব বেশি একটা বোঝা যায়নি। বাট ওরা আমাদেরকে বারবার অ্যানাউন্স করে বলে দিছে যে আপনারা সিট বেল্ট বেঁধে রাখুন কিংবা সেফটি মেনটেন করুন, আর এয়ার ট্রাফিক কন্ট্রোল আর কি। যাই হোক মোটামুটি ভালো একটা জার্নি ছিল, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার চেষ্টা করব যাওয়ার, বাট এবার আর এমিরেটসে অবশ্যই না, এমিরেটসকে টাটা বাই বাই। এটা হচ্ছে তাদের বিজনেস যে ক্লাসটা এটা আমাদের সামনের সাইডে ছিল, যেহেতু এটা ছিল নর্মাল যে বোয়িং বিমানটা সেটা। তো আজরান টাটা দিয়ে দিতেছে, আজরানের খুব বেশি শখ ছিল আর কি এমিরেটসে জার্নি করার, কারণ আব্বুকে দেখছে সবাইকে দেখছে, তো সেজন্য। তো যাই হোক আমরা অলরেডি বাংলাদেশে এসে পৌঁছায় গেলাম আলহামদুলিল্লাহ। আমাদের লাগেজ কালেক্ট করতে একটু সময় লাগছে, আর মোটামুটি বেশ খানিকটা সময় লাগছে, বাট ওরকম কোনো কিছু আমরা ফেস করি নাই, কোনো ঝামেলা আর কি লাগেজ নিয়ে ফেস করি নাই। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবেই নামা হয়েছে। সন্ধ্যার সময় এই বিমানটায় যাওয়ার সময় আমরা গিয়েছিলাম, আর এটা এখন আবার এসে আমাদেরকে নামালো। আর আজরান এমিরেটসের থেকে এই খেলনাটা পাইছে। উমরা থেকে আসার পর দেখো তোমরা আজরান কি পরিমাণে চিকন হয়েছে, কি পরিমাণে অসুস্থ হয়েছে। আজরানের এই বিমানটা খুব পছন্দের এবং আজরান এমিরেটসের এই বিমানটা খুব বেশি পছন্দ করে, ওইটা ওর খুব ফেভারিট একটা খেলনা, এবং এই খেলনাটার প্রতি আমারও আগ্রহ আছে। আর দেখি যে আমার বাবারও খুব ভালো লাগছে, আবার আমার ভাইয়েরও খুব ভালো লাগছে। তো এই তো ছিল আজকের ব্লগ। আশা করি আজকের ব্লগ তোমাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা অনেক দিন আগের ছিল, পুরানো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি। নেক্সট টাইম তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করবো। আসলে এটা রেডি করে একবার রেখে দিছি, এখন আবার এডিট করতেছি, এটা আপলোড করে দিব খুব শীঘ্রই। আশা করি তোমাদের কাছে আমার ব্লগ ভালো লাগবে। আমরা অলরেডি লাগেজের জন্য অপেক্ষা করতেছিলাম এইখানে, একটার পর একটা পাচ্ছি তো একটা পাচ্ছি না, বিকজ আমাদের অনেক লাগেজ, 6 জন মানুষ আমরা গেছি, 6টা হ্যান্ড লাগেজ, আর ক্যারি সাথে যেগুলো ছিল ওগুলা, আবার হচ্ছে পানির বোতল, সব মিলায় আসলে অন্যরকম একটা অবস্থা ছিল। তো এই হচ্ছে বিমানবন্দরের বর্তমান অবস্থা, আর মোটামুটি ভালোই লাগছে, বাট এবারে একটুখানি ভিড় কম দেখলাম। তো আমরা অলরেডি বের হয়ে গেছি, এখন সব কিছু ক্লিয়ার টিয়ার করার পর বের হয়ে আছে। আমার দেবর আসছে আমাদেরকে নিতে, আর আমরা এখন মানে আগে আব্বু আম্মুকে নামাই দিব বাসায়, তারপর হচ্ছে আমি আমাদের বাসায় চলে যাব। তো ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।